গত দেড় দশক ধরে পার্বত্য চট্টগ্রামে আমরা এক ধরনের সহিংসতা দেখতে পাচ্ছি, যেটার মধ্যে একটা প্যাটার্ন আছে। যে একটা সহিংসতার ঘটনা ঘটে এবং সেখানে প্রতিবাদের কিছু ঘটলে তারপরে এটা অন্যরকম একটা দিকে চলে যায়, আলোচনাটা অন্যদিকে চলে যায়। এই প্যাটার্নটা একটু নানা রকম প্রশ্ন মনে জাগে যে বারবার কেন এই ঘটনাটা ঘটছে। বাংলাদেশে কি অন্য কোথাও ধর্ষণের ঘটনা ঘটে না? কিন্তু পার্বত্য চট্টগ্রামে ধর্ষণের ঘটনার পরে আপনার একটা প্রতিবাদ হচ্ছে, স্থানীয় জনগোষ্ঠী সেখানে প্রতিবাদ করছে। কিন্তু সেই প্রতিবাদ থেকে আমরা একটা ট্রোপ সম্পর্কে জানলাম, সেটা হচ্ছে বিচ্ছিন্নতাবাদী। অন্য কোনো জায়গায় কিন্তু ধর্ষণের ঘটনা ঘটলে এরকম আমরা শুনি না। পার্বত্য চট্টগ্রামের বেলায় এই ঘটনাটা ঘটে। বাংলাদেশের অন্য এলাকার তুলনায় পার্বত্য চট্টগ্রাম সেখানে যখন এই ধরনের সহিংসতার ঘটনা ঘটে, সেটাকে দেশের কোনো পক্ষ এটাকে একটা অন্য একটা গল্প বলার চেষ্টা করে, একটা ট্রোপ দিয়ে, এবং সেটা হচ্ছে বিচ্ছিন্নতাবাদী ট্রোপ। তাতে যেটা হয়, এক ধরনের ডিস্ট্র্যাকশন ঘটে, আমাদের চিন্তায় চেতনায় এক ধরনের ডিস্ট্র্যাকশন ঘটে। আমরা আর ঘটনাটার দিকে মনোযোগ দিতে পারি না। তো ব্যাপারটা সন্দেহজনক এবং এর মধ্যে একটা আদারিং আছে, সেইটা বিশ্লেষণযোগ্য একটা ব্যাপার। একটা ব্যাপার হচ্ছে যে দেখেন, একটা ধর্ষণের ঘটনা, কিন্তু সেই ঘটনাটাকে এখন আমরা বিচ্ছিন্নতাবাদের সাথে যুক্ত করে দেখছি। এটাকে আমি বলবো এক ধরনের ফ্রেমিং। এই ফ্রেমিংটা কারা করছে? কিছু তত্ত্ব আছে, যেমন সিকিউরিটাইজেশন থিওরি বলে যে অনেক সময় সত্যিকার অর্থে যতটা না কোনো থ্রেট থাকে, নানা রকম ডিসকার্সিভ পাওয়ারের মধ্য দিয়ে, ভাষার মধ্য দিয়ে, নানা রকম ফ্রেমিংয়ের মধ্য দিয়ে একটা সিকিউরিটির একটা পরিস্থিতি তৈরি করা হয়। তো আমার কাছে মনে হচ্ছে যে এই ক্ষেত্রে, পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে, এই সিকিউরিটাইজেশনের থিওরিটাকে অ্যাপ্লাই করা যেতে পারে। তার ফলে আমাদের লক্ষ্য করা দরকার যে এই ঘটনাটার পরে পত্রপত্রিকায় বলি, অন্যান্য সংস্থা, ল এনফোর্সিং এজেন্সি, তারা কী ধরনের বার্তা দিচ্ছে এবং সেই বার্তাগুলোর ভাষাটা কী, ডিসকোর্সটা কী, সেইগুলোকে আমাদের বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে কেন একটা দুঃখজনক ঘটনা, গণধর্ষণের ঘটনা, আমরা যতটুকু পত্রপত্রিকা থেকে জানছি, সেই ঘটনাটাকে একদমই ভিন্ন খাতে প্রভাবিত করা হচ্ছে। দুঃখজনক, কিন্তু সেটা একটা আইনি প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ায় সুরাহা হওয়া দরকার ছিল। পাহাড়ের ক্ষেত্রে এই যে একটা এক্সেপশন ঘটছে, এটা দীর্ঘদিন ধরে পাহাড়ে যেই ধরনের সেনা শাসন আছে সেইটার আলোকে দেখতে হবে। ওখানে একটা কনটেক্সট আছে এবং সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে সেখানে বাংলাদেশের অন্য অঞ্চলের তুলনায় ওখানে অনেক বাড়তি এক্সট্রাঅর্ডিনারি মেজার্স নেওয়া হচ্ছে। এইটার ফলে কিন্তু একটা ক্ষোভ তৈরি হতে পারে। দিনের পর দিন আপনাকে চেক পয়েন্টে চেক করা হচ্ছে, তাই না? প্রতিবাদ করলে আপনাকে অন্য যে কোনো জায়গার তুলনায় ভিন্নভাবে ট্রিট করা হচ্ছে এবং খুব সহজেই বিচ্ছিন্নতাবাদী তকমা দিয়ে দেওয়া হচ্ছে, ট্রোপ নানা রকম। এটা কিন্তু দিনের পর দিন যদি ঘটতে থাকে কোনো একটা অঞ্চলে, কোনো একটা জনগোষ্ঠী যদি দিনের পর দিন এরকম একটা ঘটনার মধ্যে জীবনযাপন করে, তার ফলে তাদের মধ্যে অনেক নানা রকম ক্ষোভ থাকতে পারে। আমরা ওই ক্ষোভগুলোর দিকে মনোনিবেশ করছি না আমরা দেখতে পাচ্ছি যেটা, যে এই ধরনের ঘটনাতে এটাকে রিডিউস করা হয় হচ্ছে গিয়ে এক ধরনের বিচ্ছিন্নতাবাদী শক্তি ইত্যাদির মধ্য দিয়ে, যেটা আমার মনে হয় যে আমাদের আরও একটু মনোযোগ দিয়ে বিশ্লেষণ করা দরকার। চট্টগ্রামের বেলায় আমাদের একটা আদারিং প্র্যাকটিস আছে এবং এই আদারিং প্র্যাকটিসটা এমনকি মিডিয়াতেও আছে। মিডিয়াতে যেভাবে এই মুহূর্তে পার্বত্য চট্টগ্রাম নিয়ে মেইন স্ট্রিম মিডিয়াতে যে ধরনের আলোচনা হচ্ছে, যেই ধরনের ব্যক্তিবর্গকে সেখানে আপনার এক্সপার্ট ওপিনিয়নের জন্য নিয়ে আসা হচ্ছে, আমার কাছে এই সিলেকশনগুলো খুবই হাস্যকর এবং আপত্তিকর মনে হয়। যে তারা যে সমস্ত মতামত দিচ্ছেন, এটা আসলে সমাজে খুবই নেতিবাচকভাবে পার্বত্য চট্টগ্রামকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। সো এখানে একটা রিপ্রেজেন্টেশনাল পলিটিক্স আছে এবং আমার মনে হয় যে আমাদের মেইনস্ট্রিম মিডিয়া তো বটেই, এমনকি
আপনাদের মতো এই ধরনের মিডিয়াগুলো আমার মনে হয় যে এদের আরও অনেক দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন। বিশেষ করে যে পলিটিক্সটা মানে রিপ্রেজেন্টেশনে যে পলিটিক্সটা আছে এটাকে আরও একটু ক্রিটিক্যালি অ্যানালাইজ করতে হবে আমাদের। পার্বত্যবাসী বলি বা আদিবাসী জনগোষ্ঠী বলি, তাদেরকে দেখবার ক্ষেত্রে এক ধরনের চশমা, কলোনিয়াল চশমা আমরা অনেক আগে থেকেই দেখে আসছি, মানে আমরা পরিধান করে বসে থাকি, ওই চশমাগুলো আমরাও পরি, সেটার একটা ইফেক্ট থাকে অনেক সময়। আর পার্বত্য চট্টগ্রাম নিয়ে যেহেতু ৭৫ পরবর্তী সময়ে সেখানে একটা সংঘাতপূর্ণ একটা অবস্থা তৈরি হয়েছিল, সেইটাও কখনো কখনো সেই ধরনের ধারণাগুলোকে অনেক সময় ৯০ পরবর্তী সময়ে এসেও অনেক সময় ওই জিওপলিটিক্স দিয়ে পার্বত্য চট্টগ্রামকে বিচার করবার একটা চশমাও কিন্তু এখনও আছে আমাদের মিডিয়ার মধ্যে। এই জিনিসটা দেখতে পাচ্ছি, মেইন স্ট্রিম মিডিয়াতে এই ধরনের চিন্তাভাবনা আছে। তো এগুলো আসলে তো এই চশমাগুলোই কিন্তু আমি যেটাকে বলছি যে এক ধরনের আদারিং, মানে এগুলো মানে পার্বত্য চট্টগ্রাম দেখবার জন্য আমরা একটা বিশেষ ধরনের চশমা পরে বসে থাকি। তো আমার মনে হয় চশমাগুলো সম্পর্কে আমাদের সচেতন হওয়া দরকার। যে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতিকে ৭৫ পরবর্তী জিওপলিটিক্স দিয়ে দেখবার আর কোনো সুযোগ নাই। এটার একটা মূল কারণ, যেটা আমার নিজের গবেষণা, সেটা হচ্ছে যে আজকে যে পার্বত্য চট্টগ্রামের যে রাজনীতি আমরা দেখতে পাচ্ছি, বা সারা বাংলাদেশে যে আদিবাসী জনগোষ্ঠী যে অধিকারের জন্য যে লড়াই করছে, সেইটা কিন্তু একটা পলিটিক্স অফ রিকগনিশন, মানে সে রাষ্ট্রের কাছে রিকগনিশন চায়। তো এটার সাথে ৭৫ পরবর্তী বাস্তবতার কোনো সম্পর্ক নেই, সে জিওপলিটিক্সের কোনো সম্পর্ক নেই। কিন্তু দুঃখজনক হচ্ছে যে আমরা এখনও পার্বত্য চট্টগ্রাম নিয়ে আলোচনা করতে গেলে ওই ধরনের ট্রোপকে বা ওই তকমাগুলো, ওই ধরনের এক ধরনের ন্যারেটিভ বিল্ড করতে দেখি আর কি। এবং সেটা যে কোনো সাধারণ ঘটনা সেখানেই দেখা যায়, জমি নিয়ে লড়াই হচ্ছে সেখানেও দেখা যায়। আর এক্ষেত্রে একটা ধর্ষণের ঘটনা ঘটেছে, সেটাকেও আমরা একটা ন্যাশনাল সিকিউরিটি ইস্যু বানিয়ে ফেলেছে। এই বিষয়ে আমার মনে হয় যে আমাদের আরও সতর্কভাবে দেখতে হবে বিষয়টাকে। কিন্তু দিনের পর দিন যে নানা রকম সংগঠনের মধ্যে যে বিরোধ আছে, সেইটার ব্যাপারে আর একটু তলিয়ে দেখা দরকার আছে বলে মনে করি। এবং এই বিরোধটার থেকে আসলে কাদের লাভ হয় সেই ব্যাপারে আমি আগ্রহী। ধরা যাক পার্বত্য চট্টগ্রামকে একটা সমস্যাজনক স্পট হিসাবে তৈরি করে এই ধরনের বিরোধগুলো থেকে এরকম একটা ধারণা হয়, এবং সাধারণ মানুষের মধ্যে এরকম একটা ধারণা হয় যে ওখানে তো অনেক অনেক সংঘাত ইত্যাদিতে। এইরকম একটা ধারণা তৈরি করে রাখা নিশ্চয়ই কারো দরকার। তো সেই ব্যাপারটা আমার মনে হয় আমি ওইভাবেই দেখছি। সুতরাং এই মুহূর্তের এই ঘটনাটা নিয়ে আলাদা করে আমি কিছু বলছি না, কারণ এই ঘটনাটা ঘটছে এবং এটা চলমান একটা প্রক্রিয়া শুরু হয়েছে, আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে। কিন্তু এইটার মধ্যে অন্য সকল বিরোধকে টেনে আনা আমি মনে করি না প্রয়োজনীয়। পাহাড়ি জনগোষ্ঠীর যে অধিকারের প্রশ্ন, সেই কাজগুলোই কিন্তু আন্তর্জাতিক যে মানে যেটাকে আমি বলি ইংরেজিতে যেটা বলি ইন্ডিজিনাস রাইটস ডিসকোর্স বা দ্য পলিটিক্স অফ ইন্ডিজিনিটি, এটার মূল বিষয়টা হচ্ছে ইউএনের কতগুলো ফ্রেমওয়ার্ক আছে। হ্যাঁ, ইউএন 107 ধারা আছে, 169 আছে, এগুলো আন্তর্জাতিক কতগুলো ডকুমেন্ট, ইউএনের ডকুমেন্ট, যেগুলোকে ধরে সারা বিশ্বেই আদিবাসী জনগোষ্ঠী যারা ইন্ডিজিনাস পিপল হিসেবে কোথাও কোথাও পরিচিত, নেপালে যেমন জনজাতির আছে, তারা কিন্তু আদিবাসী হিসেবে না জনজাতি হিসেবে পরিচিত হতে চেষ্টা করেছে। তেমন করে ইন্দোনেশিয়াতেও একটা জনগোষ্ঠী আছে যারাও কিন্তু নেশন স্টেটের ফ্রেমওয়ার্কের থেকে কিছু অধিকারের জন্য তারা কাজ করছে। এটাকে আমি বলছিলাম যে এটা একটা 90s পরবর্তী একটা ফেনোমেনা। হ্যাঁ, 90 পরবর্তী সারা ওয়ার্ল্ডেই কিন্তু এই কাজগুলো হচ্ছে। তারই অংশ হিসেবে বাংলাদেশেও কিছু আইএনজিও তারা হচ্ছে আদিবাসী জনগোষ্ঠীর, এবং শুধুমাত্র পার্বত্য চট্টগ্রাম নয়, হ্যাঁ, একেবারে আপনার বাংলাদেশের যে সমতলের আদিবাসী জনগোষ্ঠী, তাদেরও নানা রকম সমস্যা, বিশেষ করে তাদের যে ভূমি সমস্যা রয়েছে, দীর্ঘদিনের ভূমি সমস্যা রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু কাজ করছে, অধিকারের জন্য কাজ করছে। এই কাজগুলোর সাথে আসলে পার্বত্য চট্টগ্রামের যে বর্তমান পরিস্থিতি তার কোনো সম্পর্ক নেই।
এখানে একটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে যে আদিবাসী শব্দটাকে সাম্প্রতিক সময়গুলোতে একদম প্রায় ট্যাবু ইস্যুর মতো ট্রিট করা হচ্ছে, অ্যাজ ইফ এই শব্দটা বলাই যাবে না। কিন্তু এটা কিন্তু জাতিসংঘের কাছে, জাতিসংঘের যে ফ্রেমওয়ার্কগুলো আছে তার ভিত্তিতে একটা ইমাজিনেশন, বাংলাদেশেও সেটার একটা কল্পনা তৈরি হয়েছে এবং একটা বড় কমিউনিটি তারা কিন্তু এটাকে, এই শব্দটার মধ্যে তাদের অধিকারের কিছু দিক খুঁজে পাচ্ছে। এখানে বলা বাহুল্য, বাংলাদেশ গভর্নমেন্ট বেশ বহু বছর ধরেই এই আদিবাসী ডিসকোর্সটার সাথে তার এক ধরনের নেগোসিয়েশন আছে এবং তারা শুরুতে খুব কেয়ার করেনি বিষয়গুলো নিয়ে। পরবর্তীতে দেখা গেছে যে তারা আদিবাসী শব্দটাকেও তারা মনে করছে এটা ব্যবহার করা যাবে না। এবং আপনি হয়তো জানেন যে ILO 169 এটা বাংলাদেশ গভর্নমেন্ট এখনও পর্যন্ত এটা গ্রহণ করেনি। তো এগুলোর থেকে বোঝা যায় যে বাংলাদেশ গভর্নমেন্ট সম্ভবত তার একটা রিজার্ভেশন আছে অন দিস কোয়েশ্চেন অফ ইন্ডিজিনিটি। কিন্তু বাংলাদেশের পাশেই অন্যান্য অনেক দেশেই কিন্তু এগুলোর নানা জায়গাতে গ্রহণযোগ্য হচ্ছে, যেমন ILO 169 নেপালে কিন্তু এখন গৃহীত হয়েছে এবং ওখানে জনগোষ্ঠী তাদের অধিকারের বিষয়ে তারা এখন নানা রকম ফোরাম তৈরি করতে পারছে এবং কাজ করতে পারছে। সো মানবাধিকার যে সংগঠনগুলো তারা তাদের মতো কাজ করে, তারাও এই অধিকার বিষয়ে কাজ করে এবং পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রেও তারা বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারা বিশেষ করে CHT কমিশন বাংলাদেশে তারা দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রাম নিয়ে কাজ করেছে এবং যে নানা রকম যে সংঘাতপূর্ণ যে অবস্থাগুলো হয়েছে সেগুলো নানা রকম ডকুমেন্টেশন তারা করেছে এবং এই কাজগুলো তো সারা বিশ্বেই মানবাধিকার সংগঠনগুলো করছে। এখন রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে আলোচনা করতে গেলে এই মুহূর্তে এই ঘটনার প্রেক্ষিতে তো আসলে সব রাজনৈতিক দল খুব একটা মন্তব্য করেনি, কিন্তু দুঃখজনকভাবে যে কিছু কিছু আজকাল খুব কুইক রেসপন্স তৈরি হয়েছে, তার ফলে নানা রকম ভুল কি বলবো এটাকে ভ্রান্তিকর ধারণাও ছড়িয়ে পড়ে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহারের কারণে এই ধরনের একটা অবস্থা তৈরি করছে। আমি মনে করছি যে সার্বিকভাবে যদি আমি বলি যে বাংলাদেশের আওয়ামী লীগ এবং বিএনপি অতীতে বিভিন্ন সময়ে তারা পার্বত্য চট্টগ্রাম আদিবাসীদের অধিকার প্রশ্নে তারা অনেকটা লিপ সার্ভিস দিয়েছেন, কিন্তু বিশেষ বিশেষ পরিস্থিতিতে তারা আবার নানা রকম রিজার্ভেশন দেখিয়েছেন, যেমন 15th অ্যামেন্ডমেন্টের সময় একটা রিজার্ভেশন আমরা দেখেছি। অথচ মজার ব্যাপার হচ্ছে ওই সময় কিন্তু অনেক অ্যাক্টিভিস্টরা মনে করতেন যে আদিবাসীদের হয়তো স্বীকৃতি এবার সাংবিধানিকভাবে পাওয়া যাবে। আর এই স্বীকৃতির সাথে কী সম্পর্ক? এর সাথে সম্পর্ক হচ্ছে কিছু অধিকারের প্রশ্ন, কিছু ক্ষেত্রে কোটার প্রশ্ন থাকতে পারে, আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের অংশগ্রহণ এবং রিপ্রেজেন্টেশনের প্রশ্ন থাকে। এগুলোই আসলে এই অধিকারের প্রশ্ন। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের রাজনৈতিক দলগুলো, মূলধারার দলগুলো, তারা খুব সিরিয়াসলি এটা নিয়ে কোনো ডিসকোর্স করেনি এবং যেটুকু তাদের ভূমিকা সেটা খুবই ডিভাইসিভ ধরনের আলোচনা তারা করেছে। নানা রকম থিওরিটিক্যাল পার্সপেক্টিভ থেকে বিষয়টা নিয়ে দেখা এবং আলোচনা করার সুযোগ ছিল। সেই কনভারসেশনটা, যেহেতু এই বিষয়ে আমি গবেষণা করি তাই আমি জানি যে এই কনভারসেশনটা আজও আমাদের এখানে হয়নি। দেশের রাজনৈতিক দলগুলোর এই মুহূর্তে এবং নাগরিক সমাজের এই মুহূর্তের ভূমিকাটা দুটো দিকই আছে। একটা হচ্ছে বিশেষ করে গুইমারার ঘটনার প্রেক্ষিতে বলছি, একটা হচ্ছে যে নানা রকম মিসইনফরমেশন, ডিসইনফরমেশন আছে মিডিয়াতে, সেগুলো সোশ্যাল মিডিয়াতে সেগুলো ছড়িয়ে বেড়াচ্ছে এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে আবার অ্যাট দ্য সেম টাইম এই একই টেকনোলজিকে ব্যবহার করে কিন্তু একটা ক্লিয়ার ভয়েসও আছে। বিশেষ করে পাহাড়ি যে অ্যাক্টিভিস্টরা তারা কিন্তু খুব ক্লিয়ারলি তাদের পরিস্থিতিকে, বিশেষ এই ঘটনাটা এবং তাদের সার্বিক যে দাবির যে জায়গাগুলো সেটা খুব ক্লিয়ারলি আর্টিকুলেট করছেন। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে একদিকে যেমন আমার মনে হয় যে আমাদের অনেক মিডিয়া লিটারেসি দরকার, কোনো কিছু দেখলেই বিশ্বাস করার কিছু নাই, কোনো একটা কিছুকে আউট অফ কনটেক্সট দেখে এটাকে বিশ্বাস করার কিছু নাই, সেটা যেমন খুব জরুরি, ঠিক একই সাথে আমাদের দরকার হচ্ছে যে এই যে নতুন ভয়েসগুলো, যেই ভয়েসগুলো আগে জানতেই আমরা জানতেই পারতাম না, কারণ এত সহজে জানা যেত না। সোশ্যাল মিডিয়ার কারণে কিন্তু আমরা এখন খুব দ্রুত আমরা এই ওখানে কি ঘটেছে এবং কি করণীয়, এই মুহূর্তে ওখানকার জনগোষ্ঠী তারা কি চাচ্ছে। তো আমার মনে হয় যে এটা একটা ইন্টারেস্টিং টাইম, যেখানে
নানা রকম ডিসইনফরমেশন যেমন আছে তেমন করে মিসইনফরমেশন আছে ঠিকই, কিন্তু একই সাথে সেটা কাউন্টারও করা হচ্ছে এবং নাগরিক সমাজই সেটা করছে। তো আমি আশাবাদী।